আজকের বিষয় কয়েকটি সমসত্ব প্রতিসম বস্তুর জাড্য ভ্রামক নির্ণয়। তো এটার প্রথম আমরা নির্ণয় করব একটি সুষম দণ্ডের জন্য। তাহলে সুষম দণ্ডের দুটো ক্যালকুলেশন হবে, একটা ভর কেন্দ্রের সাপেক্ষে হবে আর একটা অন্য যে কোনো অক্ষের সাপেক্ষে আমরা নির্ণয় করতে পারি। তো প্রথমটা নিচ্ছি আমরা ভর কেন্দ্রগামী, ধরে নিচ্ছি অক্ষটা হবে ভর কেন্দ্রগামী। তো এটা ছবিটা আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি একটি দণ্ড যেটার পুরো দৈর্ঘ্যটা আমরা নিচ্ছি এল, পুরো দৈর্ঘ্যটা এল পর্যন্ত বিস্তৃত আছে। এবার আমরা একটি অক্ষ নিচ্ছি, ধরে নিচ্ছি এটার ভরকেন্দ্র যদি জি হয় তাহলে জি গামী একটা অক্ষ নিচ্ছি, যে অক্ষের সাপেক্ষে কী করতে পারে, এই দণ্ডটা ঘুরতে পারে। এবার এই দণ্ডটার জন্য আমরা কি করব, এর আয়ের মান কতটা হবে বা জড়তা ভ্রামক কতটা হবে সেটা নির্ণয় করব। ধরে নিচ্ছি এই দণ্ডটার ভর সমান স্মল এম, এবং যদি এই জিটাকে মূলবিন্দু ধরি তাহলে এ পাশে -L/2 পর্যন্ত বিস্তৃত আছে এবং এই পাশে এটা +L/2 পর্যন্ত এটা বিস্তৃত আছে। এবার ক্যালকুলেশনের সুবিধার্থে এইখানে আমরা একটা ক্ষুদ্র অংশ নিতে পারি, ধরে নিচ্ছি এই ক্ষুদ্র অংশটা dx পরিমাণ চওড়া এবং এই জি বিন্দু থেকে এটার দূরত্ব আছে x। অর্থাৎ যদি আমরা শুধু ওই অংশের ছবি আঁকি ওটা এইরকম হবে। এখানে আমরা একটা dx পোর্শন নিচ্ছি যেটা অক্ষ থেকে x পরিমাণ দূরত্বে থাকবে। এই অক্ষের সাপেক্ষে কী হবে, এই dx অংশটা ঘুরতে পারে। তাহলে এবার একক দৈর্ঘ্যের ভর যদি এটাকে আমরা ল্যামডা দিয়ে দেখাই, ল্যামডা = হয়ে যাবে m/l। মোট ভরটা m আছে, দৈর্ঘ্য l নিয়েছি, তাহলে একক দৈর্ঘ্যের ভর আমরা নিতে পারি ল্যামডা = m/l। তাহলে dx অংশ যেটা নিচ্ছি, তাহলে dx অংশের ভর এটাকে যদি আমরা dm দিয়ে দেখাই, dm = হয়ে যাবে ল্যামডা ইন্টু dx, और আমরা নিতে পারবো dm = m/l ইন্টু dx। তাহলে এবার এই dx অংশের জড়তা ভ্রামক নির্ণয় করব। তাহলে dx অংশের জড়তা ভ্রামক যদি di হয়, এটা লেখা যাবে dm ইন্টু দূরত্বের স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমরা নিতে পারি x²। তাহলে সমীকরণ আসবে m/l ইন্টু dx ইন্টু x², और আমরা নিতে পারবো di = m/l, বাইরে নিয়ে নিচ্ছি x² dx। এইবার এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা মোট জড়তা ভ্রামকটা নির্ণয় করতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা এইভাবে ইন্টিগ্রেশন করতে পারি, লিমিট নিতে পারি 0 to i, এই এক্সটা নিতে পারবো -L/2 থেকে +L/2। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে এটা চলে আসবে i, এটা আসছে m/l ইন্টু এটা হয়ে যাবে x³/3, লিমিট বসবে -L/2 থেকে +L/2, और ক্যালকুলেশন করলে পাবো i = m/l ইন্টু লিমিট বসাতে পারি, এটা হয়ে যাবে L³/8 ইন্টু 3 মানে 24, প্লাস হয়ে যাবে L³/24। হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা যেহেতু মাইনাসে আছে আরও একটা মাইনাস সাইন সামনে আসছে, তাই এটা পুরোটা মিলে পজিটিভ হয়ে যাবে। তাহলে পুরোটা আসবে i = m/l ইন্টু L³/12। এখান থেকে একটা l ক্যান্সেল হবে, और এখান থেকে আমরা নিতে পারবো i = 1/12 ml²। এটা হয়ে যাবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই দণ্ডটির জড়তা ভ্রামকের রাশিমালা। এইবার আমরা আগের অংশে যেটা পড়েছিলাম সেখানে দুটো সূত্র পড়েছিলাম। একটা সূত্র পেয়েছিলাম হচ্ছে এ দিয়ে ডিনোট করছি সমান্তরাল অক্ষসূত্র, অক্ষসমূহের সূত্র বা অক্ষসূত্র লিখতে পারি। এটার স্টেটমেন্টটা ছিল i = ig প্লাস m ইন্টু d²। আর দ্বিতীয় পেয়েছিলাম লম্ব অক্ষসূত্র, এটা আগের অংশ আমরা পেয়ে যাব। লম্ব অক্ষসূত্র ছিল iz = ix প্লাস iy। এবার এই দুটো সূত্র প্রয়োগ করে এই সুষম দণ্ডের জন্য এর প্রান্তবিন্দুতে যদি কোনো অক্ষ ধরি তার সাপেক্ষে কতটা জড়তা ভ্রামক হবে নির্ণয় করব।
অর্থাৎ 2 নম্বর পয়েন্ট নিচ্ছি প্রান্তবিন্দুগামী অক্ষ বা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। ছবিটা আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি এটা দণ্ডটা নেব, তাহলে এই অক্ষের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতে চাইছি। তো প্রথমে এটাকে আমরা ইন্টিগ্রেশন মেথডে ক্যালকুলেশন করে বের করে নেব, তারপর সূত্র প্রয়োগ করে বের করব, মানে এতে আমাদের সূত্রটাও কী হবে, স্যাটিসফাইড হচ্ছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে এটাও প্রমাণ করবার জন্য, যেহেতু এটা অক্ষ নিচে, এটা মূলবিন্দু নিতে পারি, তাহলে এখান থেকে পুরো দণ্ডের দৈর্ঘ্যটা এল নিতে পারি। এবার ক্যালকুলেশন করবার জন্য আমরা এখানে একটি ডিএক্স পোর্শন নিচ্ছি। তাহলে এটা যদি ডিএক্স হয়, এইখান থেকে এই দূরত্বটাকে আমরা এক্স নিতে পারি। এবার দণ্ডের ভর ছিল স্মল এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর ল্যামডা দিয়ে দেখালে এটা হয়ে যাবে এম বাই এল। অতএব ডিএক্স পোর্শনের ভর যদি ডিএম হয়, ডিএম ইকুয়ালস টু লিখতে পারবো ল্যামডা ইন্টু ডিএক্স, বা এটাকে লিখতে পারবো আমরা এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে এই ডিএক্স পোর্শনের জড়তা ভ্রামক ওটা যদি ডিআই হয়, ডিআই ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডিএম ইন্টু এক্স স্কোয়ার, বা চলে আসবে ডিআই, ডিএম এর মান বসাতে পারি ইকুয়ালস টু এম বাই এল ইন্টু ডিএক্স হয়, এক্স স্কোয়ারটা আগে নিয়ে নিচ্ছি ইন্টু ডিএক্স। এবার এটা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে এটা 0 টু আই নিতে পারি, এটা হয়ে যাবে 0 টু এল এক্ষেত্রে। তাহলে এইটা আসবে আই ইকুয়ালস টু এম বাই এল ইন্টু এইটা হয়ে যাবে এক্স কিউব বাই 3, তাহলে লিমিট নিতে পারি 0 টু এল, তাহলে এইটা হয়ে যাবে আই ইকুয়ালস টু এম বাই এল ইন্টু এল কিউব বাই 3, বা এখান থেকে আমরা লিখতে পারবো আই ইকুয়ালস টু এল ক্যান্সেল হবে 1/3 এম এল স্কোয়ার। এটা হচ্ছে প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামক আই এর রাশিমালা। এইবার যদি আমরা সমান্তরাল অক্ষ সূত্র প্রয়োগ করে যদি এটাকে আমরা প্রমাণ করি, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী আই ইকুয়ালস টু ছিল হচ্ছে আইজি প্লাস এম ইন্টু ডি স্কোয়ার বা এইচ স্কোয়ার দিয়ে আমরা প্রমাণ করেছিলাম। তাহলে ছবিটা আমরা এইরকম নিতে পারি, এইটা আমাদের দণ্ডটা আছে যার পুরো দৈর্ঘ্যটা আছে হচ্ছে স্মল এল। এবার এইটা ভরকেন্দ্রগামী অক্ষ ছিল, এটা জি নিয়েছিলাম, তাহলে এর সাপেক্ষে যদি আইজি হয়, আইজি অলরেডি আমরা ক্যালকুলেশন করে রেখেছি, এইটা হচ্ছে 1/12 ইন্টু এম এল স্কোয়ার। এইবার আমরা এর প্রান্তবিন্দুর সাপেক্ষে কোনো অক্ষ নিতে পারি, ধরে নিচ্ছি এই অক্ষের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে এই অক্ষের সাপেক্ষে, তাহলে এটা যদি পি কিউ ধরি, এই অক্ষটাকে আমরা আর এস নিতে পারি, তাহলে আর এস অক্ষের সাপেক্ষে আমরা নির্ণয় করব, যে ক্ষেত্রে পি কিউ এবং আর এস এর মধ্যবর্তী দূরত্বটা আছে এল বাই 2। তাহলে সমীকরণ অনুযায়ী আই ইকুয়ালস টু হয়ে যাবে আইজি প্লাস এম ইন্টু ডি স্কোয়ার, মান বসবে 1/12 এম এল স্কোয়ার প্লাস এম ইন্টু ডি স্কোয়ার, অর্থাৎ এল বাই 2 হোল স্কোয়ার। সমাধান করলে পাবো 1/12 এম এল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 1/4 ইন্টু এম এল স্কোয়ার। কমন নিতে পারি 1/12 প্লাস 1/4 ইন্টু এম এল স্কোয়ার, সমাধান করলে পাবো 12 1 প্লাস 3 এম এল স্কোয়ার, আর এখান থেকে লেখা যেতে পারে 1/3 এম এল স্কোয়ার। এইভাবে আমরা উপপাদ্য প্রয়োগ করে প্রান্ত বিন্দু সাপেক্ষে বা সমান্তরাল কোনো অক্ষের সাপেক্ষে, সমান্তরাল হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাথে, তার সাপেক্ষে কি করতে পারি, আমরা আয়ের মানটা নির্ণয় করতে পারি সূত্র প্রয়োগের মাধ্যমে। নেক্সট আমরা পরবর্তী ক্যালকুলেশনে যাব, 2 নাম্বার নিচ্ছি, সেটা হচ্ছে সুষম আয়তাকার পাতটা যদি আয়তাকার হয়। খুব সোজা, এটার জন্য সেইভাবে আমরা ক্যালকুলেশন করব না, যেহেতু দণ্ডের জন্য বের করে নিয়েছি, তো অনেকগুলো সরু সরু দণ্ডকে যদি যুক্ত করে দিই সেইটাই আমাদের আয়তাকার পাত হয়ে যাবে। ছবি এইরকম নিতে পারি, ধরে নিচ্ছি এটা আয়তাকার পাতটা আছে। এবার এক্ষেত্রে এটার ভরকেন্দ্র যদি এটা হয়, তাহলে অক্ষটা আমরা এইরকম নিতে পারি, এই অক্ষের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতে চাইছি, এই বিন্দুটাকে জি নিচ্ছি। তাহলে এই অক্ষের সাপেক্ষে আমরা কতকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ড নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি এটা একটা দণ্ড আছে, তারপর এটা একটা দণ্ড আছে, তারপর ধরে নিচ্ছি এটা আর একটা দণ্ড আছে।
তাহলে এই দণ্ডটার ভর যদি m1 হয়, এটা যদি m2 হয়, এটা যদি m3 হয় এবং পুরো আয়তাকার পাতের চওড়াটা যদি l হয়, তাহলে এক্ষেত্রে আমরা x অক্ষের মোট যে ভ্রামকটা আসবে ix ইকুয়ালস টু লিখতে পারবো প্রথম দণ্ডটার জন্য এটা হয়ে যাবে 1/12 m1 ইন্টু এল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার জন্য হবে 1/12 m2 ইন্টু এল স্কোয়ার প্লাস তৃতীয়টার জন্য 1/12 m3 ইন্টু এল স্কোয়ার প্লাস যতগুলো দণ্ড নেব সেই হিসাবে সবকটা যোগ হতে থাকবে। তাহলে এটা যদি সামেশন দিয়ে ক্যালকুলেশন করি, এটা হয়ে যাবে 1/12 ইন্টু এল স্কোয়ার সামেশন ওভার এমআই, যেখানে আইটা চলরাশি। এবার সামেশন ওভার এমআই ইকুয়ালস হচ্ছে পুরো ভরটা, অর্থাৎ এই দণ্ডটার আয়তাকার পাতের যদি পুরো ভরটা এম হয়, তাহলে এই সামেশন ওভার এমআই ইকুয়ালস টু আমরা এম নিতে পারি। অতএব এক্ষেত্রে আই এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 1/12 এম ইন্টু এল স্কোয়ার। তো এটা হচ্ছে আয়তাকার পাতের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য বরাবর ক্যালকুলেশন করি। একইভাবে এটার দৈর্ঘ্যের সাথে প্রস্থও আছে, ধরে নিচ্ছি এটার প্রস্থটাকে যদি আমরা বি ধরি, সেক্ষেত্রে আমরা আই ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো 1/12 ইন্টু এম বি স্কোয়ার। তাহলে আই এক্সের মান পাচ্ছি 1/12 এম এল স্কোয়ার এবং আই ওয়াইয়ের মান পাচ্ছি 1/12 এম বি স্কোয়ার। এইবার এখান থেকে যদি আমরা আর একটা অক্ষ নিই, ধরে নিচ্ছি ওই পাত্রাই নিচ্ছি কিন্তু এইভাবে নেব, এটা পাত্রা আছে। এইবার আমরা চাইছি এই অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এই অক্ষের সাপেক্ষে যদি জড়তা ভ্রামক জেড হয়, জেডটা আমরা নির্ণয় করতে চাইছি। নির্ণয় করবার জন্য আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি এটা এর এক্স অক্ষ, এই বরাবর 90 ডিগ্রি বরাবর আছে ওয়াই অক্ষ, তাহলে এই বরাবর আমরা আই এক্স নিতে পারি, এই বরাবর আই ওয়াই নিতে পারি। এক্ষেত্রে এটা চওড়াটা হচ্ছে এল পরিমাণ, একটু চেঞ্জ করব, এটাকে ওয়াই নিয়ে নিচ্ছি, তাহলে এটা সুবিধা হবে বুঝতে। আর এইটাকে আমরা এক্স নিয়ে নিচ্ছি, তাহলে এটা আই এক্স হয়ে যাবে। এবার চওড়াটা আছে এল পরিমাণ এবং এটা আছে বি পরিমাণ, তাহলে এই ছবি অনুযায়ী আমরা লিখতে পারবো আই এক্স ইকুয়ালস টু 1/12 ইন্টু এম এল স্কোয়ার এবং আই ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো 1/12 ইন্টু এম বি স্কোয়ার। তাহলে লম্ব অক্ষ সূত্র অনুযায়ী জানি আমরা আই জেড ইকুয়ালস টু হয় আই এক্স প্লাস আই ওয়াই। অতএব আই জেড ইকুয়ালস টু পেয়ে যাব আই এক্স আসছে 1/12 এম এল স্কোয়ার প্লাস 1/12 এম বি স্কোয়ার। তাহলে 1/12 এমটা যদি কমন নিয়ে নেই, এটা আসবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে আমরা আয়তাকার প্লেটের লম্ব কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কতটা হবে নির্ণয় করতে পারবো। নেক্সট আমরা ক্যালকুলেশন করব বৃত্তাকার রিংয়ের জন্য। খুব সোজা, ধরে নিচ্ছি এখানে আমরা একটা রিং কনসিডার করছি, পাতলা একটা রিং নিতে পারি। সেক্ষেত্রে এটার অক্ষ আমরা এটা ধরে নিচ্ছি এটা অক্ষ আছে, এটা হচ্ছে তার ভারকেন্দ্র জি। তাহলে এই অক্ষের সাপেক্ষে আমরা এর জড়তা ভ্রামকটা নির্ণয় করতে চাইছি। এবার যেহেতু রিং আছে সুষম রিং, তাহলে যে কোনো বিন্দুতে ব্যাসার্ধটা আর হবে। এখানে আমরা একটা ভর নিচ্ছি m1, এখানে ধরে নিচ্ছি একটা ভর m2 এবং এই পাশে আর একটা ভর নিচ্ছি m3। তাহলে m1 এর দূরত্ব হয়ে যাবে r, একইভাবে m2 দূরত্ব হয়ে যাবে r এবং m3 দূরত্ব হয়ে যাবে r। তাহলে এক্ষেত্রে এটা জড়তা ভ্রামক আমরা এইভাবে নির্ণয় করতে পারি i ইকুয়ালস টু m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস সো অন। অর এখান থেকে লিখতে পারবো i ইকুয়ালস টু আর স্কোয়ার কমন চলে গেলে, এটা আরগুলো সব r1 r2 r3 সব কটায় আর নিতে পারি, তাহলে আর স্কোয়ার সামেশন ওভার এমআই और সামেশন ওভার এমআই ইকুয়ালস টু যদি মোট ভরকে আমরা এম ধরি, সেক্ষেত্রে এটা আই ইকুয়ালস টু হয়ে যাবে এম ইন্টু আর স্কোয়ার। তাহলে রিংয়ের জন্য জড়তা ভ্রামকের মানটা হয়ে যায়, যদি ভরকেন্দ্রগামী অক্ষ হয় সেক্ষেত্রে এটা হয়ে যায় এম আর স্কোয়ার।
এটার 1 নাম্বার কেস। 2 নাম্বার নিতে পারি অন্য যে কোনো অক্ষের সাপেক্ষে। ধরে নিচ্ছি ওই রিংটাই আছে, কিন্তু এক্ষেত্রে অক্ষটা অন্যভাবে গেছে, অর্থাৎ অক্ষটা যদি আমরা এটা নিই বা এটা নিই, ধরে নিচ্ছি এটা যদি হয় এক্স নিতে পারি, এটা যদি হয় ওয়াই নিতে পারি, জেডটা ঠিক খাতার থেকে বাইরের দিকে আছে, এক্ষেত্রে আমরা ওই লম্ব অক্ষ উপপাদ্য নিতে পারি। তাহলে এটা যেহেতু ভরকেন্দ্রগামী ছিল অর্থাৎ এটা, সেক্ষেত্রে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, বা আমরা জেড অক্ষ আই জেড ইকুয়ালস টু নিতে পারি এম আর স্কোয়ার, ব্যাসার্ধটা আর আছে। তাহলে আই জেড ইকুয়ালস টু আবার হয়ে যায় আই এক্স প্লাস আই ওয়াই, যেহেতু সুষম রিং সেক্ষেত্রে আই এক্স সমান আই ওয়াই হবে, অতএব আমরা লিখতে পারবো টু আই এক্স বা টু আই ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে আই জেড। और এখান থেকে লিখতে পারবো আই এক্স ইকুয়ালস টু আই জেড বাই টু, বা লিখতে পারি আই ওয়াই ইকুয়ালস টু একইভাবে আই জেড বাই টু। তাহলে এটা যদি মানটা বসাই পেয়ে যাব আই এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু এম আর স্কোয়ার। একইভাবে যদি ওয়াই অক্ষ বরাবর নিতাম সেক্ষেত্রেও এটা হয়ে যেত হাফ ইন্টু এম আর স্কোয়ার। এইভাবে এটাকে আমরা নির্ণয় করতে পারবো। পরের ক্যালকুলেশন আসবো আমরা বৃত্তাকার চাকতিতে। তাহলে বৃত্তাকার চাকতির জন্য প্রথম ক্যালকুলেশন করব ভর কেন্দ্রের জন্য, মানে ভর কেন্দ্রগামী অক্ষের জন্য। তাহলে এটা আমরা বৃত্তাকার চাকতিটা নিচ্ছি, এই চাকতিটার কেন্দ্রটা যদি এটা হয় তাহলে এই অক্ষের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতে চাইছি, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে যদি এটার ঘূর্ণন হয় এই অক্ষের জন্য কতটা কি আসবে সেটা আমরা নির্ণয় করব। ধরে নিচ্ছি এই চাকতিটার ব্যাসার্ধ আছে আর। এইবার এটা ক্যালকুলেশন করবার জন্য চাকতি বলতে আমরা এরকম ভাবতে পারি ক্রমবর্ধমান ব্যাসার্ধযুক্ত যদি কতকগুলো রিং ধরি সেটাই কী হবে, চাকতির শেপ নেবে। ধরে নিচ্ছি তার মধ্যে একটি রিং আমরা কনসিডার করব, ধরে নিচ্ছি এই রিংটা নিচ্ছি, এই রিংটা ব্যাসার্ধটা আছে এক্স এবং এটা চওড়া আছে ডিএক্স পরিমাণ। তাহলে এবার এই পুরো চাকতির ভর, মোট ভরটা আমরা নিচ্ছি এম, অতএব একক ক্ষেত্রফলে ভর সমান আমরা নিতে পারি এম বাই পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে এই ডিএক্স পোর্শনের জন্য আমরা ক্যালকুলেশন করতে চাইছি, অতএব ডিএক্স অংশের ভর, এটা যদি আমরা ডিএম দিয়ে ডিনোট করি এটা হয়ে যাবে একক দৈর্ঘ্যের ভর আছে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু ওটার ক্ষেত্রফল নেব, ওটার ক্ষেত্রফল হবে টু পাই এক্স ইন্টু ডিএক্স। তাহলে সমাধান করলে এটাকে পেয়ে যাব টু এম বাই আর স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। তাহলে এই ডিএম পোর্শনের জড়তা ভ্রামক যদি এই অক্ষের সাপেক্ষে নেই সেক্ষেত্রে আমরা নিতে পারবো ডিআই দিয়ে ডিনোট করতে পারি, ডিআই ইকুয়ালস টু হয়ে যাবে ডিএম ইন্টু এক্স স্কোয়ার, মান বসাবো, ডিএম এর মান বসবে টু এম বাই আর স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। তাহলে পুরোটা করলে চলে আসবে এক্স কিউব ইন্টু ডিএক্স। এইবার এটা আসছে ডিআই এর মান। এবার এই পুরো পোর্শনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পুরো জড়তা ভ্রামকটার মান কত হবে সেটা নির্ণয় করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট নিচ্ছি 0 টু আই, এটার ক্ষেত্রেও হয়ে যাবে 0 টু স্মল আর। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে আমরা আই পেয়ে যাব এবং এটা হয়ে যাবে টু এম বাই আর স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4/4 0 টু আর। সমাধান করলে পাবো টু এম বাই আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4/4 ইকুয়ালস টু পেয়ে যাব হাফ ইন্টু এম আর স্কোয়ার। এইটা হয়ে যাবে চাকতির ক্ষেত্রে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান। তাহলে এই চাকতির ক্ষেত্রে কিছু স্পেশাল কেস আমরা নিতে পারি, যেমন এটার 2 নাম্বার নিচ্ছি, ছবি থেকেই বুঝতে পারবো। যদি এটা চাকতিটা হয়, এইবার আমরা এই অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে চাইছি, হয় এ বি অক্ষের সাপেক্ষে নির্ণয় করব বা আমরা সিডি অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে চাইছি। তাহলে এ বি আর সিডির সাথে যেটা লম্ব আছে, লম্ব অক্ষ অর্থাৎ এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, লম্ব অক্ষ জেড হবে। আই জেডের রেসপেক্টে আমরা মানটা জানি, এটা পেয়ে গেছি হাফ ইন্টু এম আর স্কোয়ার, যেখানে এটার ব্যাসার্ধ আছে হচ্ছে আর। এইবার লম্ব অক্ষ উপপাদ্য থেকে আমরা লিখতে পারি আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই, যেহেতু সুষম বস্তু তাই কী হবে আই এক্স আর আই ওয়াইয়ের মান একই আসবে, সমান যদি আমরা আই ধরি আমরা লিখতে পারবো
आई जेड इक्वास टू 2 × आई, और এখান থেকে লিখতে পারবো आई ইকুয়াস টু হাফ ইন্টু আই জেড। এবার আই জেডের মান আছে হাফ এম আর স্কোয়ার, তাহলে এখানে যে কোনো অক্ষ আই যদি হয় সেক্ষেত্রে আয়ের মানটা আসবে হাফ ইন্টু এম আর স্কোয়ার, বা এখান থেকে এটা পেয়ে যাব আমরা আই ইকুয়াস টু 1/4 ইন্টু এম আর স্কোয়ার। এটা হয়ে যাবে সেক্ষেত্রে জড়তা ভ্রামকের মান। তারপরে আরেকটা নিতে পারি, অন্য আরেকটা অক্ষ 3 নাম্বার নিচ্ছি। ধরে নিচ্ছি এটা চাকতিটা আছে, এইটা তার একটি অক্ষ, অর্থাৎ এটারই সলিউশন। তাহলে এর সাপেক্ষে যদি আই হয়, এবার আমরা নির্ণয় করতে চাইছি এই অক্ষের সাপেক্ষে কতটা হবে। এই অক্ষের সাপেক্ষে আই প্রাইম যদি ধরি, আই প্রাইম সমান কতটা হবে সেটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে এক্ষেত্রে আই প্রাইমের সমীকরণ, যেহেতু এটা সমান্তরাল অক্ষ উপপাদ্যে পড়ে যাবে, এই দূরত্বটা আর আছে, তাহলে আমরা লিখতে পারবো আই প্রাইম ইকুয়াস টু আই প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আইটা আমরা নির্ণয় করে রেখেছি, এটা হচ্ছে 1/4 এম আর স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে এম আর স্কোয়ার। তাহলে এটা সমাধান করলে পেয়ে যাব আই প্রাইম ইকুয়াস টু 5/4 ইন্টু এম আর স্কোয়ার। এক্ষেত্রে এই লাল রঙের অক্ষটার সাপেক্ষে এর জড়তা ভ্রামকের মানটা হয়ে যাবে 5/4 এম আর স্কোয়ার। সিমিলারলি আমরা আরও একটা কেস নিতে পারি, 4 নাম্বার কেস নিচ্ছি। 4 নাম্বার কেসের ক্ষেত্রে ধরে নিচ্ছি এটা চাকতিটা আছে। এইবার এই অক্ষের সাপেক্ষে অলরেডি আমরা ক্যালকুলেশন করে রেখেছি, আমরা ঠিক এর সমান্তরাল আর একটা অক্ষ নিচ্ছি যার সাপেক্ষে ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে এটা যদি পি কিউ হয়, এটা যদি আর এস হয়, আর এস এর সাপেক্ষে আমরা নির্ণয় করতে চাইছি। পি কিউ এবং আর এস এর মধ্যে দূরত্বটা আছে হচ্ছে স্মল আর, বা ওটার ব্যাসার্ধ যতটা। তাহলে খুব সোজা, এটাও সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী আমরা নিতে পারবো। তাহলে এর সাপেক্ষে যদি এটা আই ওয়ান হয়, এটা যদি আই জি হয়, তাহলে আই জির মান আমরা জানি, আই জি ইকুয়াস টু পেয়েছি হাফ ইন্টু এম আর স্কোয়ার। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য বলছে আই ওয়ান ইকুয়াস টু হয়ে যাবে আই জি প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। মান বসাতে পারি হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো আই ওয়ান ইকুয়াস টু 3/2 এম আর স্কোয়ার। এইভাবে এটাকে আমরা নির্ণয় করতে পারি। এইভাবে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বা বিভিন্ন শেপের ক্ষেত্রে জড়তা ভ্রামকগুলো আমরা নির্ণয় করতে পারবো। যেমন ক্যালকুলেশন করব না এগুলার, কারণ এই পোর্শনে ক্যালকুলেশন আমাদের নেই। যেমন নিরেট গোলক যদি নেই, নিরেট গোলকের ক্ষেত্রে ভরকেন্দ্রগামী অর্থাৎ আইজি এর মান হয় 2/5 এম আর স্কোয়ার। অর্থাৎ ছবি কীরকম হবে, এটা যদি নিরেট গোলকটা হয় সেক্ষেত্রে এটা এর ভরকেন্দ্রগামী অক্ষ, এর সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেশন করি আইজির মানটা পাবো 2/5 এম আর স্কোয়ার। এটা প্রথম কেস। 2 নাম্বার নিতে পারি, যদি এটা আমরা স্পর্শকের সাপেক্ষে যাই, তো ছবিটা এরকম আসবে। আমরা কি করব, এই অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে চাইছি। তাহলে এই অক্ষের সাপেক্ষে এটা যদি আই হয়, আই ইকুয়াস টু হয়ে যায় এটা 7/5 এম আর স্কোয়ার। এটা আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী নির্ণয় করতে পারি। একইভাবে যদি ফাঁপা গোলক হয়, এক্সাম্পল 1 নিচ্ছি, এক্সাম্পল 2 নিচ্ছি, যদি ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলকের ক্ষেত্রেও আমরা ভরকেন্দ্রগামী অক্ষ নিতে পারি। ধরে নিচ্ছি এটা আছে, তাহলে ফাঁপার জন্য এটা যদি আইজি হয়, এটার ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে ব্যাসের সাপেক্ষে এটার মান হয় আই ইকুয়াস টু 2/3 এম আর স্কোয়ার। এই ফার্স্ট পার্টগুলো আমাদের মুখস্থ থাকবে, অর্থাৎ আইজিটা আমরা মুখস্থ রাখবো। 2 নাম্বার কেসটা আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য বা লম্ব অক্ষ উপপাদ্য থেকে বের করতে পারি। সেম, যদি এটার ক্ষেত্রে আমরা এই অক্ষের সাপেক্ষে নিই, অর্থাৎ সমান্তরাল অক্ষের সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে এটার যদি আই হয়, আই ইকুয়াস টু হয়ে যাবে 5/3 ইন্টু এম আর স্কোয়ার। একইভাবে আর দুটো নেব, এক্সাম্পল 3 নিচ্ছি।
নিরেট চোঙ। নিরেট চোঙের ক্ষেত্রে ছবিটা এইরকম আসবে, তাহলে এর সাপেক্ষে অক্ষ হয়ে যাবে এটা, যদি এর সাপেক্ষে রোটেশন নেয় এবং এটার ব্যাসার্ধটা যদি আর হয়, ভরটা যদি এম হয়, সেক্ষেত্রে এই অক্ষের সাপেক্ষে এটার মান হবে আই ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার, যেটা বৃত্তাকার চাকতির জন্য এসছিল সেটাই আসবে, ভরকেন্দ্রগামী অক্ষ। এটা 1 নাম্বার নিচ্ছি। 2 নাম্বার, যদি ছবিটা এইরকম হয়, চোঙটা এইরকম আছে, অক্ষটা যদি এটা হয়, এই অক্ষের সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আই এর মানটা হয়ে যাবে আই ইকুয়ালস টু, এক্ষেত্রে ব্যাসার্ধটা আমরা আর নিচ্ছি এবং দৈর্ঘ্যটা আমরা এল নিচ্ছি। তাহলে এটা দুটো অংশ আছে, একটা আছে ব্যাসার্ধের জন্য আসবে আর একটা দৈর্ঘ্যের জন্য আসবে। সেক্ষেত্রে আই এর মানটা হয়ে যাবে এম ইন্টু আর স্কোয়ার বাই 4 প্লাস এল স্কোয়ার বাই 12, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এটা দণ্ডের জন্য যেরকম ক্যালকুলেশন হয়েছিল সেখান থেকে আসবে এবং এটার জন্য ব্যাসার্ধের সাপেক্ষে আসবে। আর একটা এক্সাম্পলে আসবো, এক্সাম্পল 4। এক্ষেত্রে আমরা নিতে পারি ফাঁপা চোঙ। ফাঁপা চোঙেরও দুটো কেস। প্রথমটা এরকম নিতে পারি, প্রথম অক্ষ আছে এটা, এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো এটার ব্যাসার্ধটা যদি আর হয়, এক্ষেত্রে আই ইকুয়ালস টু হয়ে যাবে এম আর স্কোয়ার, বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে যেটা ছিল সেটাই আসবে। 2 নাম্বার আমরা নিতে পারি অন্য একটি অক্ষ নেব, যদি এই রকম অক্ষটা থাকে, এই অক্ষের সাপেক্ষে ক্যালকুলেশন করলে চোঙের দৈর্ঘ্য আমরা এল ধরে নিচ্ছি এবং ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আই ইকুয়ালস টু আসবে এম ইন্টু আর স্কোয়ার বাই 2 প্লাস এল স্কোয়ার বাই 12, এইভাবে এটার মানটা আসবে। লাস্ট এক্সাম্পল 5 নিতে পারি, এটা হচ্ছে শঙ্কুর জন্য নেব, নিরেট শঙ্কু। প্রথম ছবি আমরা এইরকম নিতে পারি, ধরে নিচ্ছি এই টাইপের একটি শঙ্কু আছে। এর ক্ষেত্রে যদি এই অক্ষের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করি, এইটা উচ্চতা এইচ নেব, তো এগুলোর কোনোটারই ক্যালকুলেশন নেই, মুখস্থ রাখবার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আই এর মানটা হবে 3/10 এম আর স্কোয়ার। আর 2 নাম্বার নিতে পারি, ওই একই শঙ্কু নেব কিন্তু অক্ষটা চেঞ্জ করে দেবো, ধরে নিচ্ছি অক্ষটা আছে এই বরাবর, এই বরাবর যদি বস্তুটা রোটেট করে, তো সেক্ষেত্রে এটার উচ্চতারও কোনো পরিবর্তন হবে না, ধরে নিচ্ছি এইচ আছে, ব্যাসার্ধটা আর আছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে আই ইকুয়ালস টু 1/10 এম ইন্টু 3/2 আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এগুলো ক্যালকুলেশান এইচএসের সিলেবাসের বহির্ভূত, তো এগুলো এক্সট্রা পারপাসে ক্যালকুলেশন করা যেতে পারে। তো এইগুলোই হচ্ছে বিভিন্ন বস্তু, বিভিন্ন সুষম বস্তু এবং তাদের জন্য জড়তা ভ্রামক বিভিন্ন অক্ষের জন্য।